আমি পরবর্তী বক্তা অধ্যাপক ডক্টর স্বাতী মৈত্রর কাছে যাচ্ছি। আমার ধারণা স্বাতী মৈত্র আছেন বোধহয়। স্বাতী, আপনি কি আছেন? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ আপনার স্বাতী, আমার গলা কি হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্বাতী। স্বাতীর বিষয় অতিমারি ও ইডিপাস, ফিরে দেখা। Shati Moitru is an assistant professor at the Department of English at Gurudas College, University of Calcutta. Her areas of interest. Sorry. Her areas of interest include book, history, and short stories of readership, feminist historiography, and women's history, 19th century studies, cultural studies, digital cultures, and new media. Over to Shati. অনেক ধন্যবাদ মিলিদি। প্রথমেই আপনাদের সকলকে, আপনাদের বিভাগকে এবং আপনাদের কলেজকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আপনারা বলতে ডাকার জন্য। সকাল থেকেই আজকে শুনছি, খুব ভালো লাগছে, মানে সমৃদ্ধ হচ্ছি বারবার। এর আগের সেশনটায় মধ্যিখানে আমার কারেন্ট চলে যাওয়ার ফলে ঠিক একটা যখন মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে আলোচনা হতে হতে হঠাৎ কেটে গিয়েছিল, পুরোটা শুনতে পারিনি। তাও যেটুকু শুনতে পেরেছি খুব ভালো লাগলো। এটা ভালো কথা যে কারেন্ট ফিরে এসেছে। আমি আজকে সময় নষ্ট না করে উপস্থিত শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আমার আলোচনার বিষয়ে, যেটা আমার টপিক আগেই তো মিলিদি বললেন, সেটা হচ্ছে অতিমারি ও ইডিপাস, ফিরে দেখা। অর্থাৎ কিনা আমি সোফোক্লিসের রাজা ইডিপাস নাটক, এটার নাম হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, অনেকে হয়তো পাঠ করেছেন বা দেখেওছেন নাটকটিকে। এই প্রসঙ্গে কিছু আলোচনা করব এবং সেটা কিভাবে করব সেটা আমরা আস্তে আস্তে আসছি। আমাকে মাঝে মধ্যে একটু পাশে তাকাতে হবে, কারণ আমি পড়ে শোনাবো, আমার কিছু কোটেশন আছে। আমি শুরু করছি একটি কোটেশন দিয়ে, একটু শুনবেন ধৈর্য ধরে। এই কোটেশনটি আমি বলতে থাকি, আগে বলবো না কোথা থেকে নিয়েছি। কোনো কোনো রুগী বিনা চিকিৎসা ও যত্নে মারা গিয়েছিলেন, কেউ কেউ আবার বহু যত্নেও বাঁচেননি। সে রোগের সেরকম কোনো চিকিৎসা ছিল না, সেরকম কোনো ওষুধ ছিল না যা সবাইকে সমানভাবে দেওয়া যেত। যে চিকিৎসা একজন উপকার পেয়েছেন, সেই চিকিৎসাতেই আরেকজনের ক্ষতি হওয়ার নিদর্শন ছিল। শারীরিকভাবে শক্ত বা অশক্ত কেউই এই মহামারীর থেকে নিস্তার পাননি। এই রোগে সব ধরনের মানুষের মৃত্যু হয়েছে, যেভাবেই তাদের চিকিৎসা করা হোক না কেন। এ রোগের সব থেকে ভয়ঙ্কর দিক যেটা ছিল, তা হলো যে যেই মুহূর্তে কেউ বুঝতে পারতো যে তার এই রোগ হয়েছে, সঙ্গে সঙ্গে সে জীবনের আশা ত্যাগ করত। এরকম মানসিক অবস্থার কারণে রোগের সাথে লড়তে পারেননি বহু মানুষ। এছাড়াও একজন আরেকজনের শুশ্রূষা করতে করতেও রোগাক্রান্ত হতো, প্রায় ভেড়ার পালের মতো মরতে হয়েছিল। কথা বলা যায় যে সব থেকে বেশি মৃত্যু এই কারণেই হয়। যারা অন্য কারোর কাছে আতঙ্কে যেতে না চাইতো, তারা অনেকেই নিঃসঙ্গ মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। বহু ঘর খালি হয়ে গিয়েছিল, কারণ সে বাড়ির মানুষদের দেখাশোনা করবার জন্য কেউ ছিল না। যারা অন্যদের কাছে যাওয়া ছাড়েনি তারা মরতো। এদের মধ্যে অনেকেই সৎ নির্ভীক মানুষ, তারা নিজেদের বন্ধু বান্ধবদের কিছুতেই ত্যাগ করেননি। এমনকি যখন রোগীর বাড়ির লোকজন হাল ছেড়ে দিয়েছে, তখনও তারা রোগীর সেবা শুশ্রূষা ছাড়েননি। এই যে আমি এক্ষুনি যেটা পড়ে শোনালাম আপনাদের, এটা হচ্ছে প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডিডিসের একটি গ্রন্থ আছে, তার নাম হিস্ট্রি অফ দ্য পেলোপোনেশিয়ান ওয়ার। সেখান থেকে এটা আমি পড়ে শোনালাম, অনুবাদ আমার ত্রুটি মাফ করবেন। এই অংশটা পড়ে মনে হতেই পারে যে এটা কোন মহামারীর কথা লিখছেন থুসিডিডিস। সংক্রমণ ও মৃত্যু, মানসিক অবসাদ, সংক্রমণের ভয়ে মানুষের একে অপরকে এড়িয়ে চলা, প্রিয়জনদের সঙ্গ বঞ্চিত হয়ে নিঃসঙ্গ মৃত্যু, এ তো যেন আমাদেরই সময়ের কথা, তাই না? থুসিডিডিসের এই যে বয়ান, এটা অবশ্য আজ থেকে 2000 বছরেরও আগে লেখা। খ্রিস্টপূর্ব 431 থেকে 404 ধরে চলা পেলোপনেশীয় যুদ্ধ, যেটা গ্রিসের সমস্ত সিটি স্টেট গুলোর মধ্যে হয়েছিল, এই ইতিহাসের বইটি আসলে 8 ভলিউমে আমরা এখন ভাঙি। তো সেই যুদ্ধে এথেন্সের জেনারেল হিসেবে ইনি ইতিহাস বিশেষ সময় অনেক রোলই তারা প্লে করতেন। থুসিডিডিস নিজেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং 430 সালে এথেন্স শহরে প্রথম হানা দেয় এক অজানা রোগ।
সে রোগ মহামারী আকার নিতে নিতে ভয়ঙ্কর রূপ ধারণ করে খ্রিস্টপূর্ব 429 থেকে 426 সালের মধ্যে। রোগের উৎপত্তি সম্ভবত উত্তর আফ্রিকার ইথিওপিয়া। যদিও রোগটা আসলে কি ছিল তা আজকের চিকিৎসাবিদরা এখনো ঠিক বলতে পারেননি। এটা সম্ভবত নাবিক ও বণিকদের আনাগোনার সাথে সমুদ্র বন্দরে থেকে ছড়িয়ে পড়ে এথেন্স নগরীতে। কারো ধারণা এটা গুটি বসন্তের মহামারী ছিল, কারো ধারণা এটা টাইফাস, কারো ধারণা এটা হয়তো বিউবনিক প্লেগ। কিন্তু বলা হয় যে ৭৫,০০০ থেকে অন্তত ১,০০,০০০ এথেন্সবাসী এই মহামারীর শিকার হন। যদিও আবার সেই সংখ্যার ঠিক সঠিক হিসেব আজকের দিনে আর করা সম্ভব নয়। এই রোগের শিকার থুসিডিডিস, আমরা যার এতক্ষণ ধরে যার কথা বলছি, উনি নিজেও কিন্তু এই রোগের শিকার ছিলেন, যদিও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এবং সেই সময় এথেন্সের যে শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন পেরিকলস, তিনি নিজে এই রোগে মারা যান। আমি বললাম প্রথমেই যে আজকে আমি আপনাদের কাছে রাজা ইডিপাস ও মহামারী প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু উপস্থিত দর্শকদের আমার মনে করিয়ে দেওয়া কর্তব্য যে প্রাচীন গ্রিক সাহিত্যে মহামারী নানা রূপে ঘুরে ফিরে আসে। ধরুন হোমারের ইলিয়াড, সেটা শুরুই হয় এক ভয়ালো মহামারীর দৃশ্য দিয়ে। এবং এই প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লাসিকিস্ট প্রফেসর মেরি বিয়ার্ড বলেন যে পাশ্চাত্য সাহিত্যের শুরুই হয় মহামারী দিয়ে। অতিমারি বা প্যান্ডেমিক শব্দটা হোমার বা সফোক্লিস নিশ্চয়ই জানতেন না, তাদের ডিকশনারিতে ছিল না। তবে তাতে আমাদের অসুবিধে হওয়ার কথা নয়, বরং আমরা যারা সাহিত্য পাঠ করি তাদের জন্য মেরি বিয়ার্ডের এই বক্তব্যটা বেশ মনোজ্ঞ একটি বক্তব্য। স্বাস্থ্য, দুর্ভোগ ও পীড়া, রোগ ও সাহিত্যের সম্পর্ক প্রসঙ্গে আমরা সবসময় হয়তো এতটা চিন্তা করি না। এখন এই অতিমারির দাবি দেওয়া আমাদেরকে ভাবাচ্ছে নতুন করে। উপস্থিত এমন কেউ যদি থেকে থাকেন যার কাছে রাজা ইডিপাসের কাহিনী খুব একটা পরিচিত নয়, তাহলে আমি এইটুকু বলে দিই যে ইডিপাসের মূল কাহিনী এই যে ভয়াল মহামারীর জ্বালায় কাতর থিবস নগরীর রাজা ইডিপাসের কাছে তার নাগরিকরা এসে কেঁদে পড়েন সুরাহার আশায়। একদা ইডিপাসের উপস্থিত বুদ্ধির সাহায্যে স্ফিংসের উৎপাত থেকে রক্ষা পেয়েছেন তারা। আজও তারা ইডিপাসকে খুবই ভরসা করেন। ইডিপাস খুব গর্বের সাথে বলে যে হ্যাঁ, আমি সমস্যার সমাধান করে দেব। অ্যাপোলোর কাছ থেকে বার্তা আছে, ঈশ্বর অ্যাপোলো, বার্তা আছে যে থিবস নগরীতেই রয়েছে সংক্রমণের যে সূত্রটা, সেটা থিবস নগরীতেই খুঁজলে পাওয়া যাবে। আগের রাজাকে কে হত্যা করেছিল তার তদন্ত না হওয়ার ফলে এই সমস্যা। এক অন্ধ প্রফেট টাইরিশিয়াস, তিনি এসে বলেন যে সংক্রমণের আসল সূত্র ইডিপাস নিজে। কিন্তু ইডিপাস সেটা মানবে কেন, তাই না? শুনতে ভালো লাগে না। সে তখন তাকে একদম অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু কাহিনীর শেষে নানান টানাপোড়েনের পরে ইডিপাস জানতে পারে যে উনি ঠিকই বলেছিলেন। থিবস নগরীর আগের রাজা লায়াসকে অজান্তে এই পথে হত্যা করে সে। শুধু তাই নয়, লায়াস আসলে ইডিপাসের জন্মদাতা পিতা ছিলেন এবং একটি ভবিষ্যৎবাণীর ফলে তার শিশুপুত্রকে হত্যার আদেশ দিয়ে নগর থেকে দূর করে দেন। ইডিপাস জানতে পারে যে তার স্ত্রী জোকাস্টা, রানী জোকাস্টা, তার জন্মদাত্রীও বটে। নিজের অজান্তে এই অপরাধের ফলে দায় ভুগতে হয় থিবস নগরীকে। এরকম ভয়ঙ্কর সত্য এটা ইডিপাস জানবার পরে জোকাস্টা আত্মহত্যা করেন। ইডিপাস নিজেই নিজের চোখ অন্ধ করে দেয় আঘাত করে, এবং থিবস নগরী সে ত্যাগ করে সন্তানদের নিয়ে। কারণ ইডিপাস থাকলে থিবস কখনো সুস্থ হতে পারবে না। এটি একটি বহু পঠিত, বহু অভিনীত নাটক, তমসা থেকে সত্যের আলোকে যাত্রা। এটা ইডিপাসের মূল কাহিনী বলে আমরা ভেবে থাকি। পাঠ ও অভিনয় করবার সময় বারবার প্রশ্ন ওঠে, নিজের অজান্তে করা অপরাধের জন্য ইডিপাস দায়ী, না সে নেহাতি অদৃষ্টের হাতে এক পুতুল মাত্র? এবং তার উত্তরে ইয়ার ডডস ভুকা লাগেই বলেছেন, এটা 1950-এর দশকে লেখা। উনি বলেছেন যে এইভাবে ভাবার প্রয়োজন নেই। নাটকটি বৃহত্তর শক্তির সামনে মানুষের অসহায়তার কাহিনী যেমন, ঠিক তেমনই মানুষের সত্যের সম্মুখীন হওয়ার শক্তি ও সাহস নিয়েও নাটকটি। আমাদের ক্লাসরুমে যখন আমরা ইডিপাস রেক্স নিয়ে আলোচনা করি, যখন ইডিপাস নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আমরা সাধারণত আলোচনা করি কি নিয়ে? নগর ও গৃহস্থর সম্পর্ক নিয়ে। ঐকস এবং পোলিস, আমি টেকনিক্যাল টার্মসে যাব না খুব একটা। ঐকস অর্থে গৃহ, পোলিস অর্থে নগর। আমরা একই ব্যক্তি, একই সাথে গৃহস্থ ও নাগরিক, তাই না? আমরাও তো সকলেই তাই। তো রাজা ইডিপাস নিজেও তাই। তো ইডিপাসের ঘর উজাড় না হয়ে গেলে থিবস নগরীতে সংক্রমণ মুক্ত হওয়াই সম্ভব নয়। তো আমরা যখন ক্লাসে ইডিপাস রেক্স পাঠ করি, আমরা সবসময় বলি যে ইডিপাস একজন ব্যক্তি নয়, সে রাজাও বটে।
তাই আমরা আলোচনা করি রাজাকে নিয়ে, নগরকে নিয়ে, নগর সম্পর্কে প্রাচীন গ্রিকদের চিন্তা নিয়ে, গ্রিক নগর ও আধুনিক রাষ্ট্রের সম্পর্ক নিয়ে। কিন্তু আজকে যখন আমি আপনাদের সঙ্গে আলোচনায় বসেছি, আমার কাছে একটা জিনিস হঠাৎ করে খুব প্রকট হয়ে গেছে। আমরা ক্লাসে যখন ইডিপাস ও তার ট্র্যাজেডি নিয়ে সাধারণত আলোচনা করি, তখন কিন্তু ইডিপাসের একটা মূল বিষয় সেরকম আমাদের আলোচনাতে আসেই না। অন্তত আমি নিজেই বহুবার এটা পাশ কাটিয়ে গেছি, এবং তা হলো অবশ্যই থিবস নগরীর মহামারী, যা দিয়ে ইডিপাস রেক্সের কাহিনীর সূত্রপাত। হয়তো আমাদের এই অতিমারির সময়ের জন্যই আজকে আর এটা আমি পাশ কাটিয়ে যেতে পারছি না। এই প্রসঙ্গে, এই অতিমারি মহামারী ইডিপাসের প্রসঙ্গেই একজন ডাক্তার, তার নাম ডাক্তার রায়ানে ম্যান্টিয়েল, তিনি একটি প্রবন্ধ লেখেন যেটা আমার খুব ভালো লেগেছিল, আমাকে বেশ নাড়া দিয়ে গিয়েছিল। কারণ তিনি বলেন, আর আমি এটা অনুবাদ করেই বলছি, একটু ক্ষমা করে দেবেন অনুবাদের মানটাকে। আজকে আমাদের পরিস্থিতি এবং পরিস্থিতির চাহিদা অনুযায়ী এই যে সামাজিক দূরত্ব, এই যে একাকিত্ব, তা যেন ইডিপাস রেক্স নাটকের প্লেগ আক্রান্ত থিবস শহরের প্রতিচ্ছবি। ইডিপাস রেক্সের প্রথম দৃশ্যেই আমরা মহামারীর ফল দেখি। নগরের ব্যস্ত সব রাস্তা সব শুনশান, সন্তান বিচ্ছিন্ন মাতা পিতা, নাগরিক বিচ্ছিন্ন নগর। আর এটা তো আমি এবার নাটকের প্রথম দৃশ্য থেকেই যদি আপনাদের পড়ে শোনাই, এটা নাটকের চরিত্ররাই বলছেন, অনুবাদটা আকবর আলী খন্দকারের, আমি সেই অনুবাদ পড়েই বলছি। তিনি বলছেন যে আমাদের নগরীর দশা আপনি তো নিজে দেখেছেন, ঝঞ্ঝায় তাড়িত যেন সীমাহীন মৃত্যুর পাথার, যার থেকে পালাতে পারে না কেউ, মুক্তি নেই, তীর নেই সেই ক্রুদ্ধ মৃত্যু ঢিউ থেকে। মৃত্যু আজ আমাদের ফলবন্ত জমির ভিতরে, মৃত্যু আজ আমাদের বিরান চারণ ক্ষেত্রে, রমণীর জরায়ুতে নিষ্ফলা কঠিন মৃত্যু, মারি ও মরক নামের অগ্নিময় নির্মম দেবতা নগরীতে সমাগত। এ কি আমাদের কাহিনী নয়? আমরা কি লকডাউনে দিনের পর দিন খালি রাস্তা, বন্ধ দোকানপাট দেখিনি? আমরা কি রোজ অ্যাম্বুলেন্সের আর্তনাদ শুনি না? রাস্তায় শ্মশানের শান্তি আর শ্মশানে ভিড়, 24 ঘন্টা ধরে চলতে থাকা ইলেকট্রিক চুল্লির ধোঁয়া, হাসপাতাল থেকে মৃতদেহের পাহাড় বেরোনো, নাম না জানা বেওয়ারিশ লাশ, ফলকহীন গণকবর, প্রিয়জনকে শেষবারের মতো দেখতে না পাওয়া পরিবার, কর্মহীন মানুষের বেদনা, শ্রমিকদের মিছিল, ক্ষুধার্ত মানুষের গণরান্নাহার আর চাল ডাল আলুর রেশন। এই অদ্ভুত আতঙ্কের কাহিনীটা কি আমাদের কাহিনী নয়? আপনাদের একটু আগেই বললাম যে থুসিডিডিস বর্ণিত এথেন্সের মহামারীর কথা। যে কথাটা শুরুতে বলিনি তা হলো যে এই যে ইতিহাসবিদ থুসিডিডিস যাকে নিয়ে আমরা শুরু করলাম, এবং সফোক্লিস আমাদের নাট্যকার, এরা দুজনেই কিন্তু সমসাময়িক ব্যক্তিত্ব ছিলেন। যে মহামারী থুসিডিডিস দেখেছিলেন সেটা সফোক্লিসও দেখেছিলেন। এবার রাজা ইডিপাস নাটক ঠিক প্রথম কবে অভিনীত হয়েছিল সেই নিয়ে কিছু দ্বন্দ্ব রয়েছে, এটা নিঃসন্দেহে। কিন্তু বার্নার্ড নক্সের মতো বহু ইতিহাসবিদের ধারণা যে নাটকটির অভিনয় এথেন্স প্লেগ পরবর্তী সময়ে হয়েছিল। এর প্রথম কারণ নক্স বলছেন যে কাহিনীতে মহামারীটা আসছে কেন। কারণ গ্রিক সাহিত্যে আর 5টা গল্পের মতোই ইডিপাসের কাহিনীও তো সফোক্লিসের নিজস্ব নয়, কিন্তু ইডিপাস কাহিনীতে প্লেগের বর্ণনা একেবারেই সফোক্লিসের নিজস্ব। বহু প্রচলিত খরা, ফসল নষ্ট হওয়া এবং সন্তানহীনতার কাহিনীতে সফোক্লিস হঠাৎ করে প্লেগ আনলেন কেন? মানে এতগুলো সমস্যায় কি যথেষ্ট নয়? নক্সের উত্তর এখানে একটাই, থিবসের মহামারী আসলে এথেন্সের মহামারী। তার অনুমান যে ইডিপাস প্রথম অভিনীত হয়েছিল খ্রিস্টপূর্ব 425 সালে, থিবসের মহামারীর দ্বিতীয় ওয়েভ কেটে যাওয়ার পরে। হ্যাঁ, এই মহামারীটিরও দ্বিতীয় ওয়েভ ছিল। আমরা জানি যে এসব সত্ত্বেও সে বছরের গ্রেটার ডায়োনিসিয়া উৎসবে প্রথম পুরস্কারটা ইডিপাস পায়নি। তবে তাতে কি এসে যায়, কারণ 2000 বছর পরেও আমরা বসে যখন নাটকটা নিয়ে আলোচনা করছি, তখন নিশ্চয়ই কোনো না কোনো পুরস্কার তো সফোক্লিস পেয়েছেনই। কিন্তু এখন প্রশ্ন যেটা, এরকম একটা নাটকের পাঠ আমরা কেমন করে করব? সোফোক্লিস ও তার দর্শকবৃন্দ মহামারী দেখেছিলেন, হয়তো কেউ একজন পরিজনকে হারিয়েছিলেন, কেউ কেউ নিজেই রোগাক্রান্ত হয়েছিলেন। তারা তাদের নেতা পেরিকলসের মৃত্যু দেখেছিলেন। পেরিকলসের মৃত্যুটা মোটামুটি কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মৃত্যুর সমতুল্য, এটা বুঝবেন। তাদের নাটকের অভিজ্ঞতা কেমন ছিল তা হয়তো পুরোপুরি আজকের দিনে বসে আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়, কিন্তু একথা অনুমান করা যেতেই পারে যে শিরোনাম চরিত্র অর্থাৎ রাজা ইডিপাস নিজে তাদের দর্শন ও চিন্তার অনেকটাই জুড়ে ছিলেন। এটা অন্তত কিছুটা অ্যারিস্টটল পাঠ করলেও বোঝা যায়। রাজা ইডিপাস চরিত্র হিসেবে আমাদের অনেকেরই, মানে আমাদের সমসাময়িকের অনেকের মনেই যে এসেছেন, তা কিন্তু এটা আমি জোর দিয়েই বলবো। কারণ আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি মার্কিন সব খবরের কাগজগুলো থেকে।
কারণ এই মুহূর্তে বিশ্বে আমাদের থেকেও বেশি করোনা ভাইরাসে জর্জরিত তারা। এরকম নয় যে এতে আমাদের খুব আনন্দিত হওয়ার কথা, আমরা খুব পিছিয়ে নেই। তাও কয়েকটা মার্কিনী কাগজ থেকে আমি আপনাদের 3টে হেডলাইন পড়ে শোনাচ্ছি। এলএ টাইমস থেকে এই হেডলাইনটা, প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সেস ইডিপাস রেক্স, লিডার্স রিভিল দেমসেলভস ইন টাইমস অফ প্লেগ। টাইমস অফ স্যান ডিয়েগো থেকে, অ্যান এনশিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি হোল্ডস আ মিরর টু ট্রাম্পস করোনা ভাইরাস লিডারশিপ। মিলাওকি টাইমস থেকে, when plagues follow bad leadership, Greek tragedy of Oedipus Rex is a lesson for Trump on COVID-19. এবার হেডলাইন পড়ে শুধু যে লেখা বোঝা যায় তা নয়, এবং উপস্থিত ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে আপনারা কখনোই একটি লেখাকে শুধুই তার হেডলাইন পড়ে জাজ করবেন না। তাও হয়তো এখান থেকে একটা আন্দাজ আপনারা পাচ্ছেন যে এই 3টে লেখারই কিন্তু মূল থিম একটাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা ইডিপাস রেক্সের আলোকে। তার প্রজাদের যাতনার জন্য ইডিপাসই দায়ী, এটা তো আমরা জানি। ইডিপাসের সাহায্যে তাই আঙুলটা কিন্তু তোলা হচ্ছে সরাসরি প্রেসিডেন্টের দিকে, এবং তাকেই দায়ী করা হচ্ছে অগণিত মার্কিনীদের দুঃখ কষ্টের জন্য। 2020 সালে বসে এরকম একটা তুলনা এত সহজে আসে কি করে? এখানে মিকা আল্টোলার 2012 সালে লেখা একটা প্রবন্ধ আছে, প্রসঙ্গ অতিমারির রাজনীতি। সেখান থেকে আমি একটু পড়ে শোনাই, আবারও অনুবাদ আমার। ক্ষমতার সাথে রোগের নিবিড় সম্পর্ক, কারণ বহু ক্ষেত্রেই রোগকে দুর্বলতার চিহ্ন হিসেবে দেখা হতে পারে, এমন দুর্বলতা যা থেকে কেউ ক্ষমতার অযোগ্য গণ্য হতে পারেন। আবার রোগ ক্ষমতার প্রকাশও হতে পারে, অবিশ্বাস্য শক্তির পরিচয় হতে পারে। এর কারণ সুস্বাস্থ্যের উৎপাদন অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নেতৃত্বের বৈধতার মাপদণ্ড হিসেবে দেখা হয়। স্বাস্থ্যের অভাবকে দেখা হয় অন্যায়ের সাথে, অবৈধতার সাথে, শুধু শারীরিক পর্যায়ে নয়, ক্ষমতার মাপদণ্ড হিসেবে এই প্রশ্নগুলো উঠে আসে। এবং প্রাচীন সাহিত্যে এর উদাহরণ প্রচুর। আমরা যেমন অভিশাপজনিত অস্বাস্থ্যও দেখি, আবার মিরাকলের সাহায্যে সুস্থ হওয়া, দৈব সাহায্য, অদ্ভুত চিকিৎসা, এই সবকিছুই তো আমরা দেখতে পাই। ধরুন মহাভারতে ধৃতরাষ্ট্রর শারীরিক প্রতিবন্ধকতা, তার অন্ধত্ব, তাকে শুধু যে রাজত্বে অনধিকারী করে তা নয়, বরং পুরো কাহিনী জুড়ে এটা একটি বৃহৎ মেটাফর হিসেবেও কাজ করে। আবার ধরুন রামায়ণে যখন হনুমান সঞ্জীবনী নিয়ে আসছেন, গোটা পাহাড় একটা নিয়ে আসছেন তিনি, এটা কিন্তু একই সাথে তার আনুগত্য এবং চারিত্রিক দৃঢ়তার প্রমাণ, তাই তো? আবার মনসামঙ্গল কাব্যে দেবী মনসা ক্ষমতার প্রকাশ হিসেবে তিনি যেমন প্রাণ কেড়ে নেন, আবার প্রাণ ফিরিয়েও দেন। এবং এই কাহিনী ইডিপাসের নিজেরও, তাই না? থিবস নগরীতে সে রাজা হয় কেমন করে? স্ফিংসের উপদ্রব থেকে থিবস নগরীর মানুষকে সে বাঁচায়, সে থিবস নগরীতে সুস্বাস্থ্য ফিরিয়ে আনে। রক্ত নয়, আমরা জানি যে সে আসলে বৈধ উত্তরাধিকারী, আগের রাজার সন্তান সে নিজে, কিন্তু সে সেটা সে জানে না, তাই না? অতএব রক্ত নয়, নগরীর স্বাস্থ্য ফিরিয়ে আনায় ইডিপাসের রাজত্বের বৈধতার প্রমাণ হয়ে দাঁড়ায়। ইডিপাস রেক্স নাটকের শুরুতে যে মহামারী যে মানুষের শুধু প্রাণ বিপন্ন করে তা নয়, ইডিপাস রেক্সের মহামারী আসলে রাজার রাজত্বের বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এবং ইডিপাস সেটা বোঝে না তা নয়, কারণ সে শুরুতেই কিন্তু অ্যাপোলোর পুরোহিতের কাছে একদম দূতকে পাঠিয়ে দেয় ঈশ্বরের বার্তার আশায়, কারণ সে জানে বিপদ আসন্ন। ইডিপাসের সঙ্গে জ্ঞান বৃদ্ধ টাইরিসিয়াসের একটি বিতর্ক আছে, ওনার কথা আগেও বললাম, ইনি প্রফেট, এবং ওনার বক্তব্যকে ইডিপাস সম্পূর্ণ নস্যাৎ করে দেয়, ওনাকে অপমান করে বিশ্রীভাবে। কিন্তু এই বিতর্ককে সাধারণত দেখা হয় যে ইডিপাস কতটা অজ্ঞান সেই হিসেবে, সে জানে কিন্তু সে জানে না। কিন্তু আমি বলবো যে এটা ইডিপাসের অজ্ঞানতা নয়। প্রাচীন গ্রিক সাহিত্যে মনে রাখা দরকার যে ইউলিসেসের পরে সম্ভবত সব থেকে চতুর চরিত্র হচ্ছে ইডিপাস। তাহলে এ কথা আমরা কেন বলবো যে সে অজ্ঞান? ইডিপাস জানে যে টাইরিসিয়াস যদি সঠিক হন তাহলে তার রাজত্ব শেষ। নগরীর স্বাস্থ্য, নাগরিকের স্বাস্থ্য রাজা ও রাজনীতিবিদদের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করতে পারে, আবার তা শেষও করে দিতে পারে, ঠিক যেমন ইডিপাসের হয়েছিল, তাই না? এবার আমাদের সময়ের রাজনীতিবিদদের সাথে কি হতে চলেছে তা আমরা এখনো জানি না। মার্কিন যুক্তরাষ্ট্রে তো এই নভেম্বর মাসেই ভোট হবে। তবে রাজা ইডিপাসের পরিণতি চিন্তা করলে হয়তো অনেক রাজনৈতিক নেতাই চিন্তায় পড়বেন, অতিমারির রাশ টানতে না পারলে তাদের গদি থাকবে তো। তবে অন্যায় হবে যদি আমরা ইডিপাস রেক্সের আলোচনা শুধু রাজার মধ্যেই সীমাবদ্ধ রাখি। আলোচনা শুরুতেই যে ডাক্তারবাবুর কথা বলছিলাম, লেখাটা আমার খুব ভালো লেগেছিল, বললাম আপনাদের, তিনি বলছেন আবার যে থিবসের প্লেগ কিন্তু দুঃখ, কষ্ট, বেদনা, সামাজিক রূপকে খুব পরিষ্কার করে দেখায়। আমাদের সময় হয়তো আমরা ইন্ডিভিজুয়ালাইজড মেডিসিন নিয়ে বেশি চিন্তিত, কিন্তু এই অতিমারি খুব পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা আসলে ভুয়ো। আমরা সামাজিক প্রাণী,
নিউ ইয়র্কের একজন ডাক্তার আমাকে বললেন, কোভিড-19 রোগের সব থেকে খারাপ দিক হচ্ছে যে রোগীরা একা মারা যায়, পরিবারের কাউকে তারা পাশে পায় না। ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই সামাজিক দূরত্বর মানসিক স্বাস্থ্যের ওপর একটা প্রতিফলন সম্পর্কে যথেষ্ট সতর্ক করছেন, এবং এইটা হয়তো আমরাও দেখেছি, তাই না? গৃহবন্দী হয়ে থাকতে থাকতে একটা মানুষের পরিবার পরিজনদের দেখতে না পেয়ে পেয়ে, বন্ধুদের দেখতে না পেয়ে পেয়ে একটা মানুষের মানসিক স্বাস্থ্যের সাথে কি হতে পারে তা হয়তো আমরা অনেকেই আজকে অনুভব করছি, আর এটা উপভোগ করছি না। আমাদের এটাও বারবার বোঝানো হচ্ছে যে এই অতিমারির সাথে লড়াই করা আমাদের সবার দায়িত্ব। আমাদের যখন ধরুন মাস্ক পরতে বলা হচ্ছে, তখন তো এইটা বলা হচ্ছে যে মাস্ক শুধু নিজের জন্য নয়, তাই না? মাস্ক অন্য সবার জন্য। কারণ আমার থেকেও অন্য আরেকজনকে সুরক্ষিত রাখবার প্রয়োজন আছে। আমার শরীর, সেটা যে কখন আমার অজান্তেই অন্য কারো ক্ষতি করতে পারে, সে আমি নিজেও জানি না। এই মহামারী আমাকে সেটাই করেছে। আমাদের শরীরগুলো যেন এখন অস্ত্র হয়ে গেছে। অতিমারি আমাদের শিখিয়ে রয়েছে যে আমাদের প্রত্যেকের মধ্যেই অপরের ক্ষতি করবার ক্ষমতা আছে। ইডিপাস কি চেয়েছিল তার প্রিয় থিবস নগরীর নাগরিকদের বিপদে ফেলতে? মনে হয় না। এবং এখান থেকে আরেকটি বিষয় আলোচনা করা উচিত, এবং এই বিষয়টা আমার ক্লাসরুমে সত্যি বলতে কি আমি সবসময় আলোচনা করি না, যেটা আমার এখন মনে হচ্ছে করা উচিত ছিল। আর তা হলো নাটকের কোরাস। আপনারা হয়তো জানেন, এবং উপস্থিত ছাত্রদের জন্যই আমি এটা বিশেষ করে বলছি, যে গ্রিক নাটকে কোরাস বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। অনেক শিল্পী একত্রে যে গান গায় তার নামই কোরাস বা সমবেত গান। প্রাচীন গ্রিসে ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অনেকে একসাথে নৃত্যগীত পরিবেশ করতেন, সেই থেকেই নাটকের জন্ম। এবং নাটকে 24 জন অভিনেতার এই যে কোরাস নৃত্যগীত পরিবেশন করতেন, তারা দর্শকের চোখ দিয়ে সমস্ত ঘটনার ব্যাখ্যা করতেন। এবং ইডিপাস নাটকে কোরাসের চরিত্ররা তারা হচ্ছে থিবস নগরীর নাগরিক, সেই হিসেবেই তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং আমাদের ক্লাসে আমরা যখন কোরাস নিয়ে আলোচনা করি তখন কি হয় বলুন তো, আলোচনাটা খুব মেকানিক্যাল ভাবে হয়ে যায়। আমরা ফাংশন, স্ট্রাকচার এইসব বলি, কিন্তু আসলে নৃত্য বা গীতের অভাবে আমার ছাত্ররা যখন পাঠ করে নাটকটা, আমি নিজেই যখন পাঠ করি, তখন কোরাসের ক্ষেত্রে কোরাসের সেই ক্ষমতাটা, সেই আনন্দটা আমরা ঠিক পাই না। তাই অনেক ক্ষেত্রেই প্রবণতা থাকে গুরুত্ব না দেওয়ার। এই প্রবণতা আমার মধ্যেও থেকেছে। কিন্তু কোরাসের কণ্ঠস্বর গ্রিক থিবস নগরীর নাগরিকদের কণ্ঠস্বর, তাই না? এই কণ্ঠস্বর কি আমরা শুনবো না? আচ্ছা, মাফ করবেন, আমার ফোনটা কেন অফ করিনি আমি জানি না। টেকনিক্যাল এরার, অনেক দুঃখিত। কিন্তু ফিরে আসি থিবস নাগরিকদের কণ্ঠস্বরের কাছে। রাজা ও নাগরিকের সম্পর্ক আমরা কেমন করে বুঝবো? একবার ইডিপাসের সাথে প্রথম নাগরিকদের কথোপকথন, এটা একদম নাটকের শুরুতে, খেয়াল করুন। আমাদের নগরীর দশা আপনি তো নিজেই দেখেছেন, তারা বলে। তারা চায় যে ইডিপাস তাদের বেদনার, তাদের যন্ত্রণার সঙ্গী হোক। তারা ইডিপাসকে মনে করিয়ে দেয় তার ক্ষমতার আসবার প্রথম দিকের কাহিনী, এবং এটা আমি আবার পড়ে শোনাচ্ছি। মনে আছে এই নগরে যেদিন প্রথম করলেন পদার্পণ? স্ফিংসের প্রশ্নের নির্ভুল জবাব দিয়েছেন আপনি। সবাইকে করেছেন মুক্ত মরণের অভিশাপ থেকে। কোনো সহায়তা আমরা পারিনি দিতে আপনাকে সেদিন, না জ্ঞান দিয়ে, না অন্য কোনো ভাবে। তবু আমরা বিশ্বাস করি শুধুমাত্র দেবতার বরে সেদিন ফিরিয়ে দিয়েছেন পরমায়ু সকলের, আমাদের সকলের সুপ্রিয় জীবন। এখানে তারা অবশ্যই খুব বিনীত, তাকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু তার পরেরই বক্তব্যটা কি? এটা একই একই সাথে চলছে। হে মানব শ্রেষ্ঠ, আমাদের প্রিয় নগরীর প্রাণ ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন আপনার নামে মানুষের আস্থা। কোনো দুর্মুখ যেন কখনো না বলে আপনার রাজত্বে আমরা বেঁচেছি শুধু পতনের জন্য। সত্যি যদি হতে চান আমাদের রাজা, যেমন এখনো, তাহলে আপনি জীবিত মানুষের রাজা হন, শূন্যতার সম্রাট হবেন না। নগর প্রাকার কিংবা যুদ্ধজাহাজকে কেউ রাজত্ব বলে না। যদি মানুষ না বাঁচে আর জীবন স্পন্দন যদি থেমে যায় মানুষের বুকের ভিতরে, তবে রাজত্ব কিসের? ভাবুন, এটা কিন্তু রাজা ইডিপাসকে তারা বলছেন। যদি থিবস নগরীর মানুষকে সে বাঁচিয়েই না রাখতে পারে, যদি তাদের সুস্বাস্থ্যের প্রতি সে নজর না দিতে পারে, তাহলে তার রাজা হয়ে লাভ কি? আর তাহলে তার রাজা হওয়ার বৈধতা কোথায় রইল? যদি সে আগের মতো এবারও থিবস নগরীর নাগরিকদের প্রাণ রক্ষা না করতে পারে, তাহলে তার কি সত্যি সত্যি সিংহাসনের উপর দাবি থাকে? থিবস গণতন্ত্র না হতে পারে, কিন্তু সফোক্লিসের এথেন্স নগরী, সেটা তো গণতন্ত্র, তাই না? প্রাচীন গ্রিক গণতন্ত্র সম্পর্কে আমরা জানি। আগেও বলেছি, রক্ত নয়, নাগরিকদের সমর্থনে কিন্তু ইডিপাস ক্ষমতায় আসে, বৈধ রাজা হিসেবে স্বীকৃত হয়। নগর প্রাকার কিংবা যুদ্ধজাহাজকে কেউ রাজত্ব বলে না।
না, যদি মানুষ না বাঁচে আর জীবন স্পন্দন যদি থেমে যায় মানুষের বুকের ভিতরে, তবে রাজত্ব কিসের? এখানে কি কোরাসের কণ্ঠে কিছুটা চ্যালেঞ্জ উঠে আসে না? ইডিপাস তাদের প্রিয় নেতা, সে তো হীরকের রাজা নয় যে তারা বলবে অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি ইত্যাদি। কিন্তু আস্থাভঙ্গের ফল যে একই তা কিন্তু পরিষ্কার। প্রিয় রাজা যে অপ্রিয় রাজাও হয়ে যেতে পারেন যদি নাগরিকের স্বাস্থ্য না থাকে, তারও ইঙ্গিত কিন্তু এখানে পরিষ্কার। এরপরে নাটকে সংকট যত গভীর হয়, কোরাসের কণ্ঠে নাগরিকের বেদনা, রাজনৈতিক সংকট ও মহামারীর জাতাকলে পেশবার যন্ত্রণা, কারণ রাজনৈতিক সংকট বলছি কারণ গদি ধরে টানাটানি, ইডিপাস তখন একাধারে বিতর্ক করছে তার ক্রিয়ন তার শালার সাথে, এবং একই সাথে টাইরিসিয়াসের সঙ্গে খারাপ ব্যবহার করছে। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব সে সময় একেবারেই খুব খারাপ অবস্থায়। এবং সে সময় নাগরিক কি বলছে? অগণন দুঃখ আমাদের, নগরীর সারা অঙ্গে বিনাশের থাবা, এবং কোথাও নেই মুক্ত সুবাতাস, পবিত্র মাটিতে আর জন্মে না তো ঘাস। রমণীরা উদ্বাহু চিৎকার করে প্রসাবের কালে, কিন্তু মৃত শিশু জন্মগ্রহণ করে। মৃত মানুষের আত্মা একে একে উঠে যায় যেন ঊর্ধ্বগামী পৈশাচিক আগুনের শিখা। রাত্রির গহন বুকে ছুঁড়ে দেওয়া হাহাকার তার। অগণিত শবদেহ নগরীর পথে পথে পড়ে আছে শয্যাহীন, শোকের কান্নার জন্য নেই কেউ। একথা আপনাদের মনে করিয়ে দিই যে কোরাসের কণ্ঠস্বর, বারবার বলছি, নাগরিকের কণ্ঠস্বর। অতিমারি, আমরা একটু আগেই বললাম, একটি সামাজিক পরিস্থিতি, ব্যক্তিগত দুঃখ বা ব্যক্তিগত কষ্ট নয়। আবার সেরকম ভাবেই নাটক ও বিশেষ করে গ্রিক নাটক একটি সামাজিক ফর্ম, জনসাধারণের জন্য জনসমক্ষে অনুষ্ঠিত। ব্যক্তিগত নিবিড় পাঠের কিন্তু এর উদ্দেশ্য নয়। অতএব কোরাস তথা নাগরিকের কণ্ঠে এই যে যন্ত্রণার বহিঃপ্রকাশ, এই যে শোকের প্রকাশ, এ শুধু কাহিনীর অংশ হিসেবে ভাবলে হবে না। এ যন্ত্রণা সামাজিক যন্ত্রণা, এই শোক সামাজিক শোক। সফোক্লিসের কোরাসের কণ্ঠস্বর নাগরিকের কণ্ঠস্বর, এবং এথেন্সের নাগরিকেরও কণ্ঠস্বর। আমি জানি আমাদের সময় দাঁড়িয়ে হয়তো এই ধরনের সামাজিক শোক কল্পনাও করার সম্ভব নয়। ভারতবর্ষে আজ অব্দি কতজন মানুষ মারা গেছেন স্রেফ করোনার প্রকোপে? 35,000 বা এরকম কিছু, আমি নম্বরটা খেয়াল রাখতে পারিনি। লকডাউনে মৃত, কর্মহীন, রাজপথে শ্রমিক মিছিল, রোগগ্রস্ত মৃতের ক্রমবর্ধমান সংখ্যা, আমরা সেটাকে শুধু সংখ্যার হিসেবেই দেখি। নানা প্রকারের রাজনৈতিক অস্থিরতা ও সংকট, গদি ধরে টানাটানি নানা রাজ্যে, এর কোনো কিছুই যেন আমাদেরকে আজকাল আর স্পর্শ করে না। হোয়াটসঅ্যাপের ছেলেগুলোরও গল্প আর নিউজ অ্যাঙ্কারদের নিত্য নতুন কেচ্ছা যে কোরাস তথা নাগরিক কণ্ঠরোধে অতি পারদর্শী, এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এবং নাটকের শেষে কোরাস যখন বলে, জীবিত মানুষকে সুখী কখনো বলো না, আমি কোট করছি, এটা খুব বিখ্যাত একটি কোট, জীবিত মানুষকে সুখী কখনো বলো না, যতক্ষণ কবরের অন্ধকার এসে না দেয় সবলে টেনে জীবনের জ্যোতি, ততক্ষণ কেউ সুখী নয়। এটা কিন্তু হতাশার বাণী নয়। আমি ভাবতাম এককালে এটা হতাশার বাণী, কিন্তু এটা হতাশার বাণী নয়। মহামারীর আগতে ক্ষতবিক্ষত মানুষের বেঁচে থাকার বক্তব্য এটা। এটা যাকে বলে সার্ভাইভারের বক্তব্য। মৃত্যু বিভীষিকার সম্মুখীন হয়ে ফিরে আসা জীবিতের বাণী এটা। আমি শুরু করেছিলাম ডক্টর অ্যান্টিয়েলের বক্তব্য দিয়ে, তাকে দিয়ে শেষ করি। তিনি বলছেন যে ট্র্যাজেডির উদ্দেশ্য নাগরিকদের যাতনা সহ্য করতে শেখানো, যাতনার সম্মুখীন হয়ে তার যথাযথ প্রতিক্রিয়া জানা, কখন ভয় পাওয়া যথাযথ, কখন সমবেদনা যথাযথ, ট্র্যাজেডি তা মানুষকে শেখায়। এথেন্সের নাগরিকেরা এই নাটক দেখে বুঝতেন যে ইডিপাসের মতো মহান ব্যক্তির জীবনে যদি এইভাবে অন্ধকার নামতে পারে, তাহলে সে অন্ধকার আমাদের জীবনেও নামতে পারে। ট্র্যাজেডি আমাদের জীবনের সীমাবদ্ধতা বুঝতে শেখায়। করোনা ভাইরাস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভঙ্গুর এবং সীমাবদ্ধ। এই অতিমারি যেদিন থাকবে না, সে পৃথিবী কেমন আজকে সত্যি বলছি আমার কল্পনার বাইরে। সেই দিন থিবসের নাগরিকদের মতোই জীবিতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সার্ভাইভার হয়ে আমরা কোনো উপলব্ধির কথা বলতে পারবো কিনা, ক্ষতবিক্ষত হয়ে বেঁচে থাকার কথা বলতে পারবো কিনা জানি না, সত্যি, কারণ ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু যদি ট্র্যাজেডি মানুষকে বেদনা সহ্য করতে শেখায়, তাহলে আশা করব যে ইডিপাস রেক্সের কাহিনী আমাদের মতন পাঠকদের কাছে ক্যাথারটিক হয়ে মুক্তির পথ দেখাবে। আমি এই বলেই আমার আলোচনা শেষ করব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্বাতী। আমরা মুগ্ধ হয়ে শুনলাম একটা অসাধারণ আলোচনা, অসাধারণ। একটু দুঃখই হচ্ছে তোমার সময় যদি আমরা আরেকটু আগে থেকেই বাড়িয়ে রাখতাম, তাহলে হয়তো আমরা আরো আরো ভালো, আরো অনেক
মিলিদির বোধহয় কোনোভাবে কানেকশন চলে গেছে, আমি একটু কন্টিনিউ করছি। স্বাতীদি, একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। দেবমিত্রা কর প্রশ্ন করেছেন, আপনি বোধহয় দেখতে পাচ্ছেন প্রশ্নটা স্ক্রিনে। এক মিনিট, হ্যাঁ দেখতে পেয়েছি। ফেলিওর, হ্যাঁ, আপনি যদি এটার একটু উত্তর দেন। Systemic failure to incidental failure. If this is the curve of the movement of epidemic management, how does the state facilitate or promote this interpretive change? অর্থাৎ কিনা একটি ছোট ভুল থেকে মানে যখন একটা গোটা সিস্টেমের ফেলিয়ার, দেবমিত্র এটাই জানতে চাইছেন তাই তো? এই যদি আমাদের এপিডেমিক, এই ক্ষেত্রে রাষ্ট্রের এই যে, এই কথাটা একদম দেবমিত্র সত্যি বলেছে যে আজকের অতিমারিতে দেখুন, আমরা এই অতিমারি অবশ্যই রোগ কারো দোষ নয়, তাই না? মানুষের রোগ হয়, কিন্তু সেই অতিমারিকে আমরা লড়াই করি কি করে? রাষ্ট্র তার সাথে লড়াই কি করে? কারণ রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, নাগরিকের স্বাস্থ্য তার মধ্যে অন্যতম দায়িত্বগুলোর মধ্যে পড়ে। তো অর্থাৎ নাগরিকের স্বাস্থ্যতে যখন আঘাত আসে, যখন 35,000-এর উপরেও নাগরিক মারা যান একটি অতিমারিতে, তখন সেটা তো রাষ্ট্রের ফেলিয়ার বটেই। কিন্তু যেটা আমরা বারবার সবকটা দেশেই দেখুন, ভারতে দেখুন, ব্রাজিলে দেখুন, আমেরিকাতে দেখুন, আমি এই দেশগুলোর উদাহরণ দেখছি কারণ এই দেশগুলোই সব থেকে বেশি ব্যর্থ করোনা ভাইরাসের সাথে লড়তে, এবং সেখানে বারবার একটি কাহিনী বলা হচ্ছে। আজকে আপনি আনন্দবাজার খুলে দেখুন, আমি একটু আগে পড়ছিলাম, বারবার বলা হচ্ছে যে নাগরিকের ভুলেই এইভাবে রোগ বাড়ছে। নিশ্চয়ই আমাদের নাগরিকদের তো একটা দায়িত্ব আছে, সেই নিয়ে আমি বারবার কথা বললাম, কিন্তু নাগরিকের দায়িত্ব মেনে নিলাম, রাষ্ট্রের দায়িত্ব কি? বারবার যদি প্রশ্ন শুধু এটাই হয় যে নাগরিকের দায়িত্ব, বেসরকারি হাসপাতাল চোর, ডাক্তাররা কাজে আসছেন না, পুলিশের রোগ হচ্ছে, সবই তো বুঝলাম, কিন্তু এখানে রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্র, স্টেট মেশিনারির দায়িত্বটা কি? কিন্তু এই যে একটা সূক্ষ্ম ন্যারেটিভ যে এটা আপনাদের দোষ, সেদিন ইউকেতে পড়লাম বলা হচ্ছে যে যারা বেশি মোটা তারা এই রোগে ভুগছেন। কি অদ্ভুত! মানুষ সে যতই মোটা হোক বা যতই রোগা হোক, তার তো স্বাস্থ্যে তার তো অন্তত চিকিৎসার একটা অধিকার আছে, তাই না? তো সেই চিকিৎসা যদি একটি রাষ্ট্র দিতে না পারে, ইউকেতেও 40,000-এর উপরে লোক মারা গেছেন এবং তাদের জনসংখ্যা অনেক কম, তো তাহলে তো বুঝতে হবে যে রাষ্ট্রের কিছু দায় আছে। কিন্তু যেটা আজকের আধুনিক রাষ্ট্র যে কাজটা করে সেটা বারবার, এবং এখানেই ইডিপাসের রাষ্ট্র থেকে হয়তো তাদের ফারাক, রাজার সাথে প্রজার সরাসরি কথা হয় এবং রাজা কিন্তু বোঝে যে তার গদি টলমল হতে পারে, কিন্তু আমাদের রাজা বা আমাদের নেতৃত্ব থেকে আমাদের অনেক দূরত্ব। যতই ফিডব্যাক মেকানিজম আর মেশিনারি থাকুক, আমরা সেখানে উত্তর দিতে পারি না। উল্টে তার মধ্যিখানে রয়েছে মিডিয়া, তার মধ্যিখানে রয়েছে হোয়াটসঅ্যাপ, এবং ঠিক এইভাবেই আস্তে আস্তে আমাদের বুঝিয়ে দেওয়া হয় যে আপনি বুঝে নিন, যদি আপনার কিছু হয় তার দায় আপনার, রাষ্ট্র কিছু দেখতে পারবে না। ঠিক এইভাবেই হয়তো আধুনিক রাষ্ট্র এটাকে, যেটা তুমি বলছো, ফেসিলিটেট করে, শুধু ফেসিলিটেট করে না, প্রমোট করে, এটা অ্যালাউ করে, কারণ রাষ্ট্র তো সেটা চায়। দায়টা যদি নাগরিকের শুধু হয়ে যায়, রাষ্ট্রের না হয়, তাহলে গদি টলমল হবে না, তাই না? তাই প্রশ্নটা তখন করতে হবে যে রাষ্ট্রের দায় কোথায়, রাজার দায় কোথায়? আমার মনে হয় রাজা এডিপাসের এই শিক্ষাটা খুব জরুরি। স্বাতীদি, অনুমতি নিয়ে আমি একটা প্রশ্ন করছি। এই প্রশ্নটা জাস্ট শুনতে শুনতে আমার মাথায় এলো। আমি কস্তুরী এই কলেজেই বাংলা বিভাগে পড়াই। সেটা হচ্ছে যে যে আমেরিকান যে নিউজ পেপার গুলো থেকে আপনি হেডিং গুলো পড়লেন, সেখানে ওই ইডিপাসের যে কাহিনী সেটার সাথে ট্রাম্পের একটা তুলনা করা হচ্ছে। কিন্তু আমরা যদি একদম থিওরিটিক্যাল দিক থেকে দেখি, তাহলে কিন্তু ইডিপাস কিন্তু ট্র্যাজিক হিরো। তাকে কিন্তু মানে অ্যারিস্টটল ওই মানে গ্রিক ড্রামা এজ স্টাডি অফ ফেট অর অফ ম্যান, এই যে যে থিওরিতে আর কি, তাকে কিন্তু সেই নায়কের মর্যাদায় কিন্তু অধিষ্ঠিত করেছেন। সেই রকম একজন নায়কের সাথে, মানে তার যে দোষ সেটা কিন্তু নিয়তি ঘটিত, সেই রকম নায়কের সাথে যে রাষ্ট্রনায়কদের কথা আর কি তুলনা করা হয়েছে, এইটা কতটা আর কি মেলে, সেটা আপনার কতটা কি মনে হয় সেটা? আমি এই প্রশ্নের উত্তরটা দুটো পর্যায়ে দেব। প্রথমেই বলি যে নিয়তির সাথে ইডিপাসের কি সম্পর্ক, এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। অর্থাৎ তার সাথে হয় যে সমস্ত জিনিসগুলো, আমরা জানি সে নিয়তির থেকে পালাচ্ছে এবং নিয়তি যেন তাকে একটা জালের মতো শেষ মতো ধীরে ধরছে এবং সে পারছে না। কিন্তু ইডিপাস কি শুধুই নিয়তির হাতে পুতুল, না তার নিজেরও কিছু দায় আছে? এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, এবং এর কারণ হচ্ছে যে গ্রিক সাহিত্যে এটা আমরা বারবার দেখছি যে ধরুন গ্রিক দেবদেবতারা অনেক ক্ষেত্রে অনেক কিছু করছেন যার জন্য দায়ী হচ্ছে মানুষ, কিন্তু সেই
আলটিমেট দায়টা মানুষেরই, এবং ইডিপাসের ক্ষেত্রেও আলটিমেট দায়টা যেমন নিয়তির সেরকম ইডিপাসের নিজেরও, কারণ এর দায় তো তাকে নিতে হবে, তাই না? সে তো শুধু পুতুল নয়, এবং সে যদি শুধু পুতুল হতো তাহলে কি সে ট্রাজিক হতো? না তো, তাহলে তো সে একটি প্যাথেটিক অর্থাৎ পেথোস রিলেটেড ক্যারেক্টার হতো, তাই না? এবং দ্বিতীয় প্রশ্নটা এখানেই আসছে যে ট্রাম্পের সাথে তার তুলনা। ইডিপাস কিন্তু রাজা, নাটকের নাম রাজা ইডিপাস, ইডিপাস রেক্স, ইডিপাস টাইরানোস। সে সাধারণ মানুষ নয়। তার তার হ্যামলেট যেমন প্রিন্স অফ ডেনমার্ক, ঠিক সেরকম ইডিপাস রাজা। এবং রাজা, সে যে রাজা সেটা কখনো ভুলে যাওয়া সম্ভব না, সে যে নেতা সেটা ভুলে যাওয়া সম্ভব নয়। তুলনাটা এখান থেকেই আসছে, এবং তুলনাটা অবশ্যই একটি ফ্ল্যাটারিং তুলনা নয়। কারণ এভাবে ভেবে দেখুন, আর কিছু না হোক, ইডিপাস অবশেষে ইডিপাসের সেই চারিত্রিক, এবং যেই কারণে সে ট্র্যাজিক নায়ক, তার মধ্যে এই চারিত্রিক দৃঢ়তা আছে। কারণ অবশেষে সে যখন জানতে পারছে যে এটাই সত্যি, তখন কিন্তু ইডিপাস সে সত্যির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে না, বরং সে বলছে হ্যাঁ আমাকে জানতে হবে। সে তার চোখ অন্ধ কেন করে দিচ্ছে? কারণ কি, তাকে এটা তো সে যা দেখেছে, তারপরে আর কিছু দেখার দরকার নেই, সে যে হররটা দেখেছে। এবং ঠিক এই কারণেই ইডিপাসকে ট্রাম্পের সাথে যখন তুলনা এরা করছেন, এটাই কিছু লোক ব্যাড লিডারশিপ অর্থাৎ খারাপ নেতৃত্ব দায় ইডিপাস নেয়। সেই দায়টা যে আজকের রাষ্ট্রনায়করা দেন না, এই লেখাগুলোতে সেইভাবে বলা হচ্ছে। আশা করছি আমি উত্তর দিতে পারলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ সাথীদি। মিলিদি বোধহয় চলে এসেছো তুমি। হ্যাঁ হ্যাঁ, মিলিদি, হ্যাঁ মিলিদি সিঞ্জিনি বলছি। সাথীকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ সাথী, বলো সিঞ্জিনিদি। হ্যাঁ খুবই তোর যেমন হয় খুব মনোজ্ঞ আলোচনা। তোর কাছে আমার যেটা প্রশ্ন ঠিক নয়, তুই একটুখানি এটা নিয়ে বল। যে তুই ঠিকই বললি একেবারে, যে এই মানে শাসিতের নাগরিকের সাথে শাসকের সম্পর্ক এই মহামারীর মুহূর্তে এটা একটা ইডিপাস আমাদের সেই নিয়ে একটা চিন্তা ভাবনার পরিসর তৈরি করে। কিন্তু এই যে শাসক ইডিপাস, এই নাটকের শেষে সেই ইডিপাস তো এই পরিসর থেকে নিষ্কাশিত হন, বেরিয়ে যান। এবং এইখানে তখন তুই এটাও হয়তো মানে তুই জানিসই, এটা নিয়েও আলোচনা হয় যে এই গ্রিক ট্র্যাজেডির সঙ্গে স্কেপগোটের আইডিয়া, এই যে একজন এই ব্যক্তি মানুষকে, এবং তুই এটাও জানিস যে একটা গ্রিক ট্র্যাজেডির একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়ালিস্টিক হিস্ট্রি আছে, তাই তো? গোট সং, অ্যানিমাল স্যাক্রিফাইস থেকে আসে, ইত্যাদি ইত্যাদি। এবং সেই কোথাও অ্যাট দ্য কোর অফ ইট এই স্যাক্রিফিশিয়াল ব্যাপারটা থেকে যায়। তা কোথাও গিয়ে এই যে শাসক, এই যে পুরো চলনটা, যেখানে শাসক শেষে গিয়ে স্কেপগোট হচ্ছেন, হয়ে নিষ্কাশিত হচ্ছেন, তন্ত্রটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ ব্যাটন চলে যাচ্ছে ক্রেয়নের হাতে। আমরা ইডিপাস ট্রিলজির পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি সেই তন্ত্র আবার কিভাবে ফিরে আসছে আন্তিগোনের জীবনে, এবং কিভাবে আবার সেই শোক, আবার সেই মৃত্যু, এবং আবার সেখানে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক আরেকবার আলোচিত হচ্ছে। তাহলে তুই এই যে চলনটা, যেখানে শাসক ব্যক্তি শাসক থেকে একজন ব্যক্তি স্কেপগোট হয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এক ধরনের এটা তো একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল, যে একজনের বলি দিয়ে যেন কৌম সুস্বাস্থ্য ফিরিয়ে আনা, কিন্তু তন্ত্রটা বজায় থাকছে। তুই এই দিকে যদি একটুখানি আলোকপাত করিস। আচ্ছা, এবার আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, সিঞ্জিনি দারুণ প্রশ্ন, এবং একদম ঠিক বলেছো। আমি বললাম কোরাসের ওর উৎপত্তির সময় ট্র্যাজেডির উৎপত্তি নিয়ে একটু বললাম, বাকিটা বলার অবভিয়াসলি সুযোগ ছিল না। এবং একদম ঠিক যে গ্রিক ট্র্যাজেডিতে বারবার এই যে সাইক্লিক্যাল চরিত্রটা, সেটা তুমি ওরেস্টিয়ান ট্রিলজিতেই বলো বা ইডিপাস ট্রিলজিতেই বলো, এই যে সাইক্লিক্যাল চরিত্রটা বারবার কি দেখাচ্ছে, যে ভায়োলেন্সের চরিত্রটা সে আবার ঘুরে ফিরে আসে। এবং এই যে শাসকের বলিদান কিন্তু তন্ত্রটা থেকে যাওয়া, এটা আমরা হাউস অফ ওরেস্টেসের সাথে দেখেছি। ক্লাইটেমনেস্ট্রা নিজে যখন স্বামীকে হত্যা করছে, আবার সে সাথে সাথে তখন ওরেস্টেসকে এসে তাকে হত্যা করতে হচ্ছে, এবং তারপর ওরেস্টেসকে হত্যা করার জন্য ফিউরিজরা চলে আসছে। এই গোটা সাইকেলটা কি ইডিপাসের সাইকেলটা, যেখানে ক্রিয়ন যে ইডিপাসে একটি অত্যন্ত
মানে কি বলবো, মাথা ঠান্ডা চরিত্র, সেই যখন ক্ষমতায় আসছে সে কিন্তু এসে ইডিপাসের মেয়েকে অন্যরকম কথাবার্তা বলছে, তাই না? সে তো আমরা জানি এটা। এবং এখানেই প্রশ্নটা এটাই না যে গ্রিক ট্র্যাজেডি তো বিপ্লবী সাহিত্য নয়, এবং বিপ্লবী বলতে আমি একটু খুব সেই স্পেসিফিক রেভলিউশনারি সেন্সে বলছি, অর্থাৎ কিনা গ্রিক ট্র্যাজেডি তো কখনোই তোমার স্ট্যাটাস কুয়োকে ভেঙে দেওয়ার সলিউশন তারা বার করতে পারছে না। এটার বেস্ট উত্তর হচ্ছে, তুমি যদি ওরেস্টিয়ান ট্রিলজির শেষটা ভাবো, সেখানে তোমার এই সাইকেলটা ভাঙবার জন্য কাকে দরকার হচ্ছে? দরকার হচ্ছে স্বয়ং এথিনাকে। বিচার সভা বসছে, বিচার সভা বসে এথিনা এসে উত্তর দিচ্ছেন যে আচ্ছা এইবার তাহলে এই সাইকেলটা ভাঙতে হবে, ডিভাইন ইন্টারভেনশনের প্রয়োজন হচ্ছে। তবে ওরেস্টিয়ান ট্রিলজিদের সাথে এটুকু আশা একটা থাকছে, কারণ যেহেতু এথিনা অনেকটা ওই গ্রিক কোর্টের, এথেন্সের কোর্টের মতোই একটি রোল প্লে করছেন, সেখানে একটা আশা হয়তো থাকছে যে নগরের যে জাস্টিস সিস্টেম, সেই জাস্টিস সিস্টেম হয়তো এই সাইকেলটা ভাঙতে পারে, কারণ এথিনা কিন্তু একটা সেই জাজের রোলটাই প্লে করছেন। এবং কিছুটা এটা আমরা ওরেস্টিয়ান মানে ইডিপাস ট্রিলজির শেষে ঠিক এতটা উত্তর নেই, ক্রিয়ন হেমন অ্যান্টিগনি সকল এরা দুজনেই মারা যাচ্ছে, ক্রিয়নও ভগ্ন হৃদয়ে একটি মানুষ হয়ে ঘুরছে, সোফোক্লিস এরকম কোনো উত্তর দিচ্ছেন না। কিন্তু তুমি একদম ঠিক বলেছো যে গ্রিক ট্র্যাজেডির এই সাইক্লিক্যাল ভায়োলেন্সের চরিত্রটা সম্পর্কে তাদের কিন্তু সুষ্ঠু উত্তর সেরকম ভাবে নেই। অ্যাসকাইলাস যদি বা কিছুটা আশাব্যঞ্জক ভাবে দেখছেন, সোফোক্লিস বা ইউরিপিডিসের মধ্যে অন্তত এতটা আশা একেবারেই নেই। এবং কোন রকম একেবারে তাদের ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চিন্তা এটা যে খুব বেশি রয়েছে তা নয়। এবং তার কারণ হয়তো এটাই যে তোমার ওনাদের কাছে গ্রিক গণতন্ত্রর অল্টারনেটিভটা তো হচ্ছে তোমার হয় অলিগার্কি বা তোমার টাইরানি, যেটাকে ভীষণ ভাবে ভয় পেতেন, তাই না? তো এথেন্সের থেকেও ভালো কিছু হতে পারে এটা ঠিক তাদের কল্পনায় আসে কি করে? এর বেশি তারা যাচ্ছেন না। অতএব তোমার প্রশ্নটা একেবারেই অ্যাপ্ট, আশা করছি একটু হলেও উত্তর দিতে না, পেরেছি। আমাদের কাছেও সেই প্রশ্ন মানে সেই উত্তর, মানে আমাদেরও ধর শাসকের বিরুদ্ধে এখানে ওখানে হয়তো কথা হচ্ছে, কিন্তু আমাদের এই যে অতিমারি আমাদের তো সামগ্রিক তন্ত্রটাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একেবারেই তাই। কিন্তু সেই তন্ত্র ভাঙার দিকে আমরা কি কোথাও যেতে পারছি? মানে আলটিমেটলি ধর এটা একটা তো ক্রাইসিস অফ গ্লোবালাইজেশনও বটে, এক অর্থে ক্রাইসিস অফ লিবারাল ডেমোক্রেসিও বটে। যে ক্রাইসিসের মুখে লিবারাল ডেমোক্রেসি বারবার পড়ছে এখন গত 1-2 দশক ধরে, পোস্ট 9/11 এই ক্রাইসিসের সামনে লিবারাল ডেমোক্রেসি বারবার পড়ছে। তো আমাদের নাগরিক পরিসরেও যেহেতু নাগরিক পরিসরের কথা বারবার উঠছে, যে ধরনের প্রশ্ন উঠছে সেটা হয়তো শাসককে ঘিরে, এই শাসক ঠিক করছেন না, উনি ভুল করছেন, এ কি লকডাউন ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা, এর পুলিশ ভালো ওর পুলিশ খারাপ, এর থালা বাজানোটা ঠিক কিনা, নাকি ওরটা ভালো। কিন্তু সামগ্রিক তন্ত্রটাকে প্রশ্নের মুখে আমরা কি দাঁড় করাতে পারছি কোথাও? না, পারছি তো নয়, না ইনফ্যাক্ট আমরা পারছি, আমি ভুল বলছি, আমরা পারছি। এবং যেটা যেভাবে পারছি সেটা অত্যন্ত আতঙ্কের বিষয়। কারণ তুমি যদি ভেবে দেখো সিঞ্জিনিদি, তুমি যে সমস্যাগুলো বললে সেগুলো একদম সঠিক। লিবারেল ডেমোক্রেসির সমস্যা, গ্লোবালাইজেশনের সমস্যা একদম সঠিক, কিন্তু তার উত্তর হিসেবে আমরা কি বলেছি? তার উত্তর হিসেবে আমরা বলেছি যে ঠিক আছে, আমাদের একটি অথরিটেরিয়ান রাষ্ট্র চাই, তাই তো? অতএব এই অতিমারি কিন্তু আমরা যে পথে ভেবেছি, এটা অতিমারিটা অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে ডিভাইন ইন্টারভেনশনই বলতে পারো। এটা কিন্তু এক ধরনের ওয়ার্নিং। কারণ কি, শক্তিশালী স্ট্রংম্যান নেতৃত্বের সাহায্যে যে সবসময় নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা হয় না, এবং একটি গণতন্ত্র সে যতই খারাপ ব্যবস্থা হোক সেটা ভেঙে যদি টাইরানির রাস্তায় হাঁটা হয়, সেটার যে ঠিক সঠিক উত্তর নাও হতে পারে, সেটা হয়তো আমাদের এই অতিমারি মনে করিয়ে দিয়েছে। অতএব আমি এটা বলবো না যে ভাঙবার চিন্তা হয়নি, ভাঙবার চিন্তা তো অনেকদিন ধরেই হচ্ছে। এবং ভেঙে যে পথে যাওয়ার চিন্তা হচ্ছে, সেই পথটা সঠিক পথ কিনা সেটা বরঞ্চ আজকে আমাদেরকে অতিমারি বাধ্য করছে ভাবতে। ডু উই ওয়ান্ট অ্যান অথরিটেরিয়ান কোয়াজাই ডেমোক্রেসি? দ্যাটস মাই কোয়েশ্চেন। আশা করছি আবার আমি তোমার প্রশ্নের উত্তরে প্রশ্ন করলাম, তাও মোটামুটি উত্তর দিতে পেরেছি। আমি কি হঠাৎ করে একটু কমেন্ট করতে পারি? আমি দেবমিত্রা কর, শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে, বলে ফেল তাড়াতাড়ি। হ্যাঁ, আমি স্বাতীর শেষ কথাটা রেশ ধরেই বলবো। যখন ভারতবর্ষে প্রাইমারিলি লকডাউনটা হলো এবং স্বাতী নিশ্চয়ই ফলো করেছো, তখন এবং আমাদের সংখ্যা বাড়াটা একটু ধীরে ধীরে হয়েছে কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন স্টেট, কারণ সেখানে প্রথমত অনেক বেশি ভিরুলেন্ট ফর্ম এসছে ভাইরাসটার আর্গুয়েবলি, এবং সেটা অনেক দিন ধরে ঘটনাটা চলছে। তখন কিন্তু একটা বিরাট বড় কথা আমরা বললাম যে আমাদের একটা ভীষণ স্ট্রং গভর্নমেন্ট আছে এবং আমাদের লোকেরা ভীষণ অসম্পদ টাইপের, মানে তারা ভীষণ সহজে যে কোনো নিয়ম মেনে নিতে পারে, তাদের মধ্যে সেই ফ্রিডমের ভাইরাসটা নেই। তাই জন্য লকডাউনটাকে আমরা অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তাই জন্য আমাদের সংখ্যাটা বাড়লো না। ওদিকে দেখো যেখানে আমেরিকানরা মুখে কেন মাস্ক পরবো বলে ঘুরে বেড়াচ্ছে, তারা আসলে কিন্তু ওই জন্য বেশি করে মরছে। এবং আমেরিকার সেই পার্কে সবাই বসে আছে, সেই ছবি দেখালো, একেবারে হাডে ডেডে করে মানুষজন তেড়ে গেল। তারপরে কিন্তু আমরা বুঝলাম যে আমি যে প্রশ্ন করছি যে সিস্টেমিক সমস্যা, যে আসলে আমার 6 ফুটের দূরত্ব সম্ভব নয়, আসলে আমি সেই আলটিমেটলি যখন বাসে ট্রামে যাতায়াত করব, ওই আমার আর এই ডিস্টেন্স, এই মানবিকতার জায়গাটা থাকা সম্ভব নয়। সমস্যাটা যে সিস্টেমিক, সমস্যাটা যে আমার স্বভাবের নয় বা আমার পরিস্থিতি নয়, মানে এটা যে ঘটছে বহুদিন ধরে, এটা আমরা আস্তে আস্তে হয়তো বুঝতে পারলাম, কিন্তু আমি জানি না আমরা শেষ অবধি কতটা পারবো। এটা তো আমি হ্যাঁ। আমি আবার নির্বাক হলাম। হ্যাঁ, আমি তো একেবারে সহমত তোমার সাথে। এবং এই যে গোটা চিন্তাটা আমাদের যে আমরা আসলে খুব ওবিডিয়েন্ট, তাই ভাইরাসটা ওবিডিয়েন্ট হয়ে থাকবে। ইডিপাস আমাদেরকে একটা জিনিস কিন্তু শেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মনে নানা রকম অজ্ঞানতা থাকতে পারে, নানা রকম ডিলিউশন থাকতে পারে। সেই ডিলিউশন কিন্তু আমাদেরকে অতিমারি বা ইডিপাসের ক্ষেত্রে মহামারী রাখতে দেবে না। টাইডিসিয়াস যখন শুরুতেই বলে গেলেন যে দায়ী তুমি, ইডিপাস তখন সে আন্দাজ করছে তার গদি টলমলো, কিন্তু তাও সে হাজারটা অজুহাত খাড়া করে বলছে না না, এই কারণ তুমি মিথ্যে কথা বলছো, তুমি ষড়যন্ত্র করছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ডিলিউশন গুলো কিন্তু মহামারী তাকে রাখতে দিচ্ছে না। শেষমেশ ইডিপাসকে সত্যের সম্মুখীন হতে হচ্ছেই। এবার ইডিপাসের সাথে হয়তো আমাদের ফারাক এটাই যে ইডিপাসের অন্তত সেই চারিত্রিক দৃঢ়তাটা আছে যে সে শেষ মুহূর্তে অন্তত সত্যের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে হ্যাঁ আমি দায়ী। কিন্তু আমরা আমাদের সিস্টেমের সামনে বা আমাদের নেতার সামনে দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি কিনা তা আমি জানি না, কারণ আমাদের কাছে তো যুদ্ধজাহাজ আছে, আমাদের কাছে তো ইমারত আছে, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের কাছে নায়কের আত্মহত্যা আছে, আরো অনেক ঘটনা আছে, তাই না, ইলেকশন আছে। তো এত ডিলিউশনের মাঝে কি সত্যের সম্মুখীন হওয়া সম্ভব? এর উত্তর আমার কাছে নেই, খুব দুঃখের বিষয়। ধন্যবাদ। আজকে এই কঠিন পরিস্থিতিতে এরকম বহু প্রশ্ন নিয়েই আমাদের আপাতত দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে কতটা এই অবস্থার মোকাবিলা করতে পারবো যুদ্ধকালীন তৎপরতায়, সত্যি আমাদের কাছে সেটা আজকে একটা চ্যালেঞ্জ বলেই আমার মনে হচ্ছে। ধন্যবাদ স্বাতী মৈত্রকে, ধন্যবাদ সকল প্রশ্নকর্তাদের, ধন্যবাদ উপস্থিত সমস্ত অংশগ্রহণকারীকে। আমরা ত্রিদিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভায় মহামারী বা অতিমারীর যে প্রকোপ সমাজে মানুষের সঙ্গে মানুষের মধ্যে অমানবিক দূরত্ব নির্দেশ করে চলেছে, বা মহামারীকে হাতিয়ার করে রাষ্ট্রের যে একতান্ত্রিক ভূমিকা আমরা প্রত্যক্ষ করে চলেছি এবং কেমন করে বিপন্ন হয়ে চলেছে কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে, তার সংকটের যে অবস্থান, এসবই আমরা আলোচিত হতে শুনেছি 3 দিনের 6টি অধিবেশনে। আমাদের আলোচনার পরিসর দেশ বিদেশের নানা বক্তাদের কাছে পরিব্যাপ্ত ছিল। গবেষকরা আলোচনা সভায় তাদের চর্চা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা বিশ্লেষণ করেছেন, কথা বলেছেন প্রশাসনিক অবস্থান থেকে মাননীয় দায়িত্বপ্রাপ্ত অধিকর্তারা। তারা দেখিয়েছেন দেশের আর্থসামাজিক অবস্থান, আলোচনায় বক্তাদের বক্তৃতায় দেশ, কাল, সময়, চিন্তা, সাহিত্য, শিল্প এবং মানব সংকট নানাভাবে ব্যাখ্যাত হয়েছে। আমাদের এই বহু বিস্তৃত আলোচনার প্রত্যক্ষ ফল কি ঘটবে জানা নেই, তবে এই প্রত্যয় থাকবে যে কি করে প্রাণ ভরে মানুষ নিঃশ্বাস নিতে পারে তার জানলা খুলে দিতেই হবে। আমাদের কথা বলতে হবে
মহামারীকে কোনোভাবে হাতিয়ার করে মানুষের উপর নির্মম অভিঘাত বন্ধ করার লক্ষ্যে। মহামারী অর্থনৈতিক বৈষম্যকে প্রকট করেছে সত্য, কিন্তু মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে যদি পৃথিবীকে রক্ষা করতে হয়, এই শিক্ষাও দিয়ে গেছে নিশ্চয়ই। আমি অনুরোধ করব, আমাদের সঙ্গে কি তথাগতদা আজকে আছেন? তথাগতদা, একটু তোমার দুই একটি মতামত যদি আমরা জানতে পারি। তথাগত দাদা ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের IQAC অধিকর্তা। আমি তথাগত দাকে বলবো, অধিকর্তা হিসেবে নয়, মানে আমাদেরই সঙ্গে দাঁড়িয়ে আমাদেরই জায়গা থেকে তুমি একটু শুনেছো কিছু বক্তৃতা, এবার তোমার যদি দুই একটা মতামত আমাদের একটু জানাও। হ্যাঁ, 3 দিন ধরে বিশেষজ্ঞদের বক্তব্যে আমি নিজে তো খুবই সমৃদ্ধ হলাম। এত বিস্তৃত ছিল আলোচনা, কত দিক কভার হয়েছে, সেটা আমাদের ব্যবসা বাণিজ্য, স্থাপত্য, সাহিত্য, সব দিকই প্রায় আমরা দেখেছি, সব দৃষ্টিকোণ থেকে দেখেছি। তো সবার আলোচনার মধ্যে থেকেই একটাই কমন জিনিস আমি খুঁজে পেয়েছি, সেটা হলো মানবিকতার একটা চরম অবক্ষয়। এত দ্রুত সেই অবক্ষয় ঘটলো, আশ্চর্য স্তম্ভিত হয়ে দেখেছি যে শুধু যে রোগী বা মৃতদেহ তা নয়, এমনকি জীবিত মানুষেরও আর মান মর্যাদা কিছু থাকছে না। জীবিত শ্রমিকরা একটা শহরে তাদের নিজের শহরে ফেরার পর তাদের সারা গায়ে ডিসইনফেক্টেন্ট স্প্রে করে দেওয়া হচ্ছে। কাজে মনুষ্যত্বের এমন দেউলিয়াপনা আমরা বোধহয় আগে দেখিনি। আমরা আর মানুষ নেই, প্রায় অবমানব হয়ে যাচ্ছি। তবে ব্যতিক্রম নেই এটা নয়, বহু চিকিৎসক, বহু সেবক সেবিকা, বহু সমাজকর্মী এক নাগাড়ে তাদের সেবা করে গেছেন, তারা প্রাণ দিয়েছেন। আমরা জানি অকালে অনেক মানুষ চলে গেছেন, কাজে সেই ব্যতিক্রমী কিছু দৃষ্টান্ত আছে, কিন্তু সব মিলিয়ে খুব দুঃখজনক পরিস্থিতি। আর একটা কথা মিলিয়ে একটু আগে যেটা বললে আমি সেই দিকেই যাই, যে জানলা খুলে দিতে হবে। গতকাল অধ্যাপক বিশ্বজিৎ রায় ডাকঘর নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছিলেন, যে চিকিৎসা দুভাবে সেখানে দেখানো হয়েছে। একটা হলো গৃহবন্দী করে রাখো, সব জানলা দরজা বন্ধ করে দাও। তো অমলের কাছে, অমলের সামনে তখন কি ছিল? একটা চতুষ্কোণ জানলা। সেই জানলা দিয়ে সে বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক রাখত। আর আজকে আমরা ঘরে ঘরে আবার সবাই সেরকম একটা চতুষ্কোণের সামনে আছি। আমার বন্ধু বান্ধবদের বাড়িতে দেখছি এক ঘরে স্বামী, আরেক ঘরে স্ত্রী, আরেক ঘরে ছেলে। চতুষ্কোণ অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের সামনে বসে আছে সকাল থেকে রাত অব্দি। কারুর ক্লাস চলছে, কারুর ব্যাংকের কাজ চলছে। এই যেন সেই প্লেটোর ডেসক্রাইব করা, প্লেটো বলেছিলেন না যে মানুষ একটা গুহার মধ্যে যেন বন্দী, তার সঙ্গে বাইরের পৃথিবীর সম্পর্ক নেই। সে শুধু ওই গুহার দেয়ালে যে ছায়াটা পড়ছে, সেই ছায়া দিয়ে এক পরাবাস্তব পৃথিবী গড়ে তুলছে নিজের মনে, সেটাই তার কাছে বাস্তব। তো আমরাও সেরকম ভাবে বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যেমন ওই ছায়া জগতের অধিবাসী হয়ে যাচ্ছি। সামনে, সবার সামনে শুধু একটা কম্পিউটারের জানলা, সেই জানলা খোলা, কিন্তু আসল মানুষের সঙ্গে কোনো সংস্পর্শ থাকছে না। এটা আমার মনে হয় মানুষের আত্মার পক্ষে, মানুষের মানসিক স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। তো এই অন্ধকার থেকে আমরা কবে মুক্তি পাবো জানি না। আমি নিজে খুব আশাবাদী নই, তো জানি না, হয়তো বৈজ্ঞানিকরা একদিন আমাদের পথ দেখাবেন। ধন্যবাদ। ধন্যবাদ তথাগতদা। আমি আমাদের এই আন্তর্জাতিক যে আলোচনা সভা, তার যে মূল কেন্দ্রীয় যে কমিটি ছিল, সেই কমিটির সবাই বোধহয় এখানে উপস্থিত আছেন। আমি একটু তাদেরকে বলবো, তারা যদি আমাদের একটু অন স্ক্রিনে আসেন সবাই। আমি ছবি না, আমি সবাইকে একটু প্রত্যক্ষভাবে আসতে বলছি।
স্লাইড সরিয়ে দাও, স্লাইড সরিয়ে তোমরা একটু চেষ্টা করো সবাই থাকতে। আমি জানি না কতজন কিভাবে থাকতে পারবে। আমি অনুরোধ করব আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে যে যারা আমাদের কপিল মজুমদার, সন্মিত্র দত্ত, গার্গী, গুহনিয়োগী, শম্পা সিনহা বাসু, সৌম্য ভট্টাচার্য, কস্তুরী মুখার্জি। তোমরা যদি একটু অন স্ক্রিন আসো তাহলে আমাদের দেখা যাচ্ছে কি কাউকে? দেখা যাচ্ছে সবাইকে? বেশ বেশ। এই আমাদের মূল কেন্দ্রীয় কমিটি, তার সঙ্গে আমাদের অভিভাবকেরা আছেন। আমি সকলের জন্য দু একটি কথা একটু বলি। ত্রিদিবসীয় আন্তর্জাতিক আলোচনা সভার সমাপ্তি ভাষণে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আমাদের সকল অতিথি বক্তাদের। 3 দিন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যারা আমাদের পরামর্শ দিয়েছেন, বিশ্লেষণ করে বুঝিয়েছেন কঠিন সময়কে ঐতিহাসিকভাবে মোকাবিলা করার সূত্র নির্দেশ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আন্তরিক ধন্যবাদ জানাই দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী ডক্টর সুচন্দ্রা চক্রবর্তীকে, যার নিরন্তর উৎসাহ এবং সহযোগিতা আমাদের যে কোনো কাজ সম্পন্ন করতে উদ্যোগী করে তোলে। ধন্যবাদ জানাই কলা বিভাগের সহ অধ্যক্ষা আমাদের বড় প্রিয় শ্রীমতী দেবযানী গাঙ্গুলিকে, যে কোনো সময় যে কোনো সুস্থ পরামর্শ তিনি আমাদের কাজ সম্পন্ন করতে প্রদান করেন। আজ তিনি আমাদের প্রথম অধিবেশনে একটি সংযোজনার কাজও করে দিয়েছেন। ধন্যবাদ জানাতেই হবে আমাদের কলেজের IQAC কোঅর্ডিনেটর শ্রী তথাগত সেনকে, যিনি এই আন্তর্জাতিক আলোচনা সভা সেলের সঙ্গে যৌথভাবে করার অনুমতি দান করেছেন। আমি ধন্যবাদ জানাই দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ম্যানেজমেন্ট এবং গভর্নিং বডিকে, যাদের আন্তরিক সহায়তা ছাড়া আমরা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারতাম না। ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল সহকর্মী ও প্রিয় ছাত্রদের, 3 দিন প্রতি মুহূর্তে যারা আমাদের সঙ্গে থেকেছেন। ধন্যবাদ জানাই আমাদের সকল অতিথি সহকর্মী ও অতিথি ছাত্রছাত্রীদের, যাদের অংশগ্রহণে আমরা বিশেষভাবে আনন্দিত। ধন্যবাদ জানাই দি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ম্যানেজার, অ্যাডমিন এবং এডুকেশন সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত সহকর্মী শ্রীমতী সোহিলা ভাটিয়াকে, যিনি আমাদের ওয়েবিনার পোস্টারটি কলেজ ওয়েবসাইটে আপলোড করে দিয়েছেন। এবার আসি ওয়েবিনার কেন্দ্রীয় কমিটির সহযোগীদের কাছে। ধন্যবাদ জানাবার ধৃষ্টতা আমার নেই, শুধু বলি এই সব সহযোগী বন্ধুরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ, আমাদের প্রাপ্তি। মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে শ্রী কপিল ভট্টাচার্য এবং শ্রী সন্মিত্র দত্ত প্রায় 1 মাস প্রতিনিয়ত আমাদের বাংলা বিভাগকে সহায়তা করে গিয়েছেন, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত। কমার্স ও BBA বিভাগের গার্গী, গুহনিয়োগী শারীরিক অসুস্থতার মাঝেও কোনো সময় তার দায়িত্ব থেকে সরে যায়নি, প্রতি মুহূর্তে সহযোগিতা করে গেছে আমাদের। আমার বিভাগ তাদের ধন্যবাদ দেব না, এটা তাদের কাজ, সবাই সুন্দরভাবে তা সম্পন্ন করেছে। কস্তুরী মুখার্জির কথা আলাদা করে বলি, বাংলা বিভাগের যে কোনো কাজে তার অসাধারণ টেকনিক্যাল সাপোর্টের জন্য, ডিজাইনিং থেকে পরিকল্পনা, সব কাজে তার আন্তরিক সহায়তা আমাদের বিভাগকে সম্পূর্ণ করে তোলে। আমরা সকলের কাছে আবেদন করব, আপনারা বারবার আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রাপ্তি। ভালো থাকবেন, থাকতেই হবে আমাদের। সবাই মনের জানলা খুলে রাখবেন। ধন্যবাদ। আমাদের এই 3 দিনের আলোচনা সম্পূর্ণ হলো। আমরা নিশ্চয়ই এখান থেকে আমাদের কোনো প্রত্যয়ের জায়গা তৈরি করতে পারবো। আমরা সবাই আবার নিশ্চয়ই মিলিত হব কোনো এক সময়। আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে থাকি, এই বিনীত আবেদন। ধন্যবাদ।